এই ড্রেসটা পরে এর আগে কতগুলো ভিডিও করলাম, তো হঠাৎ করে মনে হলো আমার লাইফের প্রেম কাহিনী নিয়ে কত কিছু বলি। কারণ শুক্র ভালো হলে স্বাভাবিকভাবেই সেই মানুষগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মানসিকভাবেও পরিষ্কার, শারীরিকভাবেও পরিষ্কার, মানে শৌখিনতা মেনটেন করে। আর শৌখিনতা মেনটেন করতে গেলে কিন্তু অনেক দামি জিনিস যে ঘর ভরিয়ে ফেলা মানে শৌখিনতা নয়, সেটা কিন্তু পজিটিভ শুক্র নয়। পজিটিভ শুক্র মানে হলো যেটুকু প্রয়োজন তুমি সেটুকুই খাচ্ছ, সেটুকুই রাখছো, এর বাইরে কিছুই নেই। বুঝতে হবে গ্রহ নক্ষত্রের ট্রিক্স অনেক কিছু আছে। তো ভগবানের আশীর্বাদে যেহেতু দেখতে ভালো ছিলাম, তো তোমাদেরও হয়তো মনে হতে পারে যে আমার কি প্রেম হয়নি, অনেক প্রেম, সে তোমাদের আর কি বলবো। তবে ডেফিনেটলি হাসবে তো বটেই। কেসটা হচ্ছে ক্লাস 5 থেকে মোটামুটি আমার, অ্যাকচুয়ালি ক্লাস 5-এ তো তখন মা বাবা তো চাকরি দিয়ে দেন। মা 5 থেকে আমাকে বললেন ক্লাস 5 থেকে দেখো, কাজের লোক তো আসে না, রান্নার লোক বা বাসন মাজার লোক, তাদের তো মতিগতি জানোই যে বেইমানিতে ভরা। আজকে তোমার থেকে টাকা নেবে, কাল তোমার মুখেই জোড়া ফায় লাথি মারবে, তারপর বলবে তা আপনার মতো বাড়ি বা ফ্ল্যাট, বা তোমার যদি তাজমহল থেকে থাকে, এরকম তাজমহল আমার বাপের বাড়িতেও ছিল। হ্যাঁ, তো মিথ্যে ঝুড়ি এগুলো আমরা সবাই কম বেশি ফেস করি। তো তখন ওই আসে না এরকম, বা আমাদের খাবারগুলো মা যা রেখে যেত সেগুলো খেয়ে নিত। তো আমি এসে আমার ভাইকে খাইয়ে পাঠিয়ে দেওয়ার পর ও খেলতে চলে যেত। তখন মা আমাকে ক্লাস 5-এ বললো, শোনো এখন থেকে তোমাকে কাজ বুঝে নিতে হবে। উনি চাকরি করলে কি হবে, ওনার মানসিকতা এরকমই ছিল। তো এসে আগে ভাইকে খাওয়াবে, তারপর বাসনগুলো ধুয়ে রাখবে, তারপর বিছানা গুছাবে, তারপর ভিজে জামা কাপড়গুলো শুকিয়ে গেলে সেগুলো এনে ভাঁজ করে রাখবে। হ্যাঁ, তারপর আমি আসলে, বাবা আসলে তুমি ওই শরবত, লেবু শরবত করে খাওয়াবে, তারপর রাতে ভাতের ব্যবস্থা বা আর কি আছে সেগুলো হেল্প করবে। তো এইভাবে করতে করতে তারপর রাতে বিছানা করে দেওয়া। সেটা করার পর মানে আমার পরের দিনের পড়া টড়াগুলো নিয়ে যে বসবো, সেটা রাত 11টা 12টা 1টা তখন বসতাম। তখনও অর্ডার আসতো লাইটটা কমিয়ে দিতে হবে, বা লাইট নিভিয়ে দিল, আমি তো হারিকেন জ্বালিয়ে পড়ছি। হ্যাঁ, হারিকেন জ্বালিয়েই পড়েছি, কোনো সময় লম্ফও জ্বালিয়েছিলাম। তো আমার জেদটা ছিল যে আমি এটুকু বুঝতাম যে আমাকে এর মধ্যেই চলতে হবে, আমি হস্টেলে গিয়ে থাকতে পারবো না, এদের সার্ভিস দিয়ে আমাকে আমারটা করে নিতে হবে, বিরুদ্ধ পরিবেশে, নিজের ইচ্ছের বিরুদ্ধে আমাকে এই কাজগুলো করতে হবে, তাদের অর্ডার মানতে হবে। তো এর মধ্যে স্বাভাবিকভাবেই প্রেম করার কোনো স্কোপটা আমার ছিল না। এই অর্ডারটা কিন্তু মা যতদিন বেঁচে ছিলেন ততদিন কিন্তু আমাকে মানে তাড়িয়ে নিয়ে বেরিয়েছেন, তার এই পজিটিভনেস দেখিয়ে। তার কথার বাইরে আমি যদি কিছু বলিও, সে একটা বিশাল রকম নন কোঅপারেশন তৈরি হয়ে যেত। ধরো আমার ভাইয়ের এগেনস্ট মা যদি বলে ও আজকাল বন্ধুদের সাথে মিশছে, তুই কি বলিস? হ্যাঁ। ও খারাপ হয়ে যাচ্ছে? হ্যাঁ। ও গাঁজা খাচ্ছে? হ্যাঁ। যা বলবে আমাকে হ্যাঁই করতে হবে, আমি সামনে বসে আছি, না হলে তো কচু কাটা হবে, মানে ঠ্যাঙাবে ধরে, তুইও গেছিস। তো এই যতদিন মা বেঁচে ছিলেন এইভাবে তাড়িয়ে নিয়ে বেড়েছে। যখন বাবার বিরুদ্ধে বলবেন তখন আমাকে হ্যাঁই বলতে হবে। আমি তার কাছে ভালো হতে পারবো যদি বাবার সম্পর্কে বা মার ভাইয়ের সম্পর্কে বা কোনো আত্মীয় সম্পর্কে আরো দুটো এক্সট্রা খারাপ কথা বলি সেই মুহূর্তের জন্য, তাহলে মাছু। তার শেষ পরিণতিটা অবশ্যই ভালো হয়নি। তো যার জন্য এইভাবে তোমাদের কাছে বিভিন্ন টপিক নিয়ে পৌঁছই। কিছুটা তো অভিজ্ঞতা আছেই, অনেক কাস্টমার ফেস করেছি। তো চলে আসি আমার প্রেম কাহিনীতে। তো তোমরাই বলো যে এর মধ্যে থেকে প্রেম করার সুযোগটা পাবো কোথা থেকে? এবার সেই ক্লাস 5 থেকে যেহেতু দেখতে ভালো ছিলাম, তখন 82-83 সালে কিন্তু বাস ভাড়া ছিল 46 আর 30 ওখানে চলতো, তখন বাস ভাড়া ছিল 10 পয়সা।
তারপর 83-84 সালে সম্ভবত 83 বা 84 সালে তোমার বাস ভাড়া 20 পয়সা হলো। তো সময় নেই তো, ওই মায়ের সার্ভিস মানে যা কিছু অর্ডার থাকতো আমার, সেগুলো এসে একবার বদমাইশি করে আলনাতে জামা কাপড় ভাঁজ না করে সব এরকম রেখে তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম। মা এসে টান মেরে সব ফেলে বলে গেল ভাঁজ হয়েছে। তো এইভাবেই সব কাজ শিখে গেছি। তো এর মধ্যে মানে প্রেম ম্যাটারটা, বন্ধু বান্ধব অ্যাজ আমি ওই হাউ মাউ চেঁচায় মেচি ঘুরে ঘুরে বেড়ানো ভালো এমনিতেও লাগতো না। আমি একটু নিজের মতো ইন্ট্রোভার্ট থাকতে ভালোবাসি। আমি সবাইকেই বলি আমি চিরকালই আনসোশাল। আনসোশাল মানে আমি হইচই পছন্দ করি না, তোমার সাথে গিয়ে নৃত্য করতে পারবো না, ভালো লাগে না। আমার চুপচাপ নিজের মতো থাকতে ভালো লাগে। আনসোশাল মানে কিন্তু অ্যান্টি সোশ্যাল নয়। আমি গর্বের সাথে বলতে পারি আমি আনসোশাল। আমি মিশবো না, তুমিও আমার সাথে মিশো না। খুব প্রয়োজন যদি মনে হয় 1 ঘন্টা বসে গল্প করো, এবার তুমি তোমার মতো চলে যাও, আমি আমার মতো চলে যাই। সেটাকে ক্যারি করবে না পরের দিন গুড মর্নিং দিয়ে। হ্যাঁ, আমি বদমাইশি করতেই পারি। তো এবার ক্লাস 5-6-এ ওই সময়টায় বেশ কয়েকটা মেয়ে হঠাৎ করে বন্ধুত্ব করতে শুরু করলো। এই তোর নাম কি রে, এটসেট্রা এটসেট্রা। তো হঠাৎ করে একটি মেয়ে, নাম বলছি না, তো বলাটা ঠিক হবে কিনা যায় না, সে বলে এই শোন না, তোর সাথে কথা আছে, এই চিঠিটা দে। বললাম চিঠি? কে চিঠি দিল? ক্লাস 5 তখন। তো আমার স্মৃতিশক্তিটা ভগবানের আশীর্বাদে ভালো, আর ছক অনুযায়ী 5th হাউসটা ভালো। তো আমি বললাম কে চিঠি দিয়েছে? একটা ছেলেকে রেখে বলো ওই ছেলেটা। আমি হাঁ করে তাকে বললাম কেন, কি চিঠি? তো একেবারে ঘুটিমুটি করে ভাঁজ করা, এইটুকু করা। আমি বললাম কি হয়েছে? ওনা প্রেম করছে তোর সাথে। প্রেম করছে মানে? এই হলো আমার শুরু। না, ও তোকে ভালোবাসে। ভালোবাসে মানে? আমি জিনিসটার সাথে, ওই কথাটার সাথে প্রথম পরিচিত হলাম। তোকে চিঠি হয়েছে। আমি বললাম কি করতে হবে আমাকে? তুই উত্তরটা দিবি। আমি আবার ভাবলাম কোশ্চেন পেপার নাকি যে আমাকে উত্তর দিতে হবে। তখন প্রথমে আমি না করলাম, বললাম মাকে বলবো? তা একদম মাকে বলবি না, কারোকে বলবি না। বললাম আচ্ছা। এবার আবার কি মনে করে ফেরত দিয়ে দিলাম, লাগবে না। দেখি দূর থেকে ছেলেটা তাকিয়ে রয়েছে, আমি ফেরত দিয়ে দিচ্ছি দেখে তখনও ভিতর থেকে ক্যাডবেরি বার করলো। যখন দেখলাম আমি নিতে চাইছি না ক্যাডবেরিটা, এইটা তোর জন্য পাঠিয়েছে। তাহলে এটা কি? ফার্স্ট ক্যাডবেরি দেখলাম। তখন ওই ব্যাক কাউন্ট করো, ওই 84 সালে মানে ক্লাস 8, আর তাহলে 3 বছর পেছো, ওই সালটা হবে আর কি, এই 84, 83, 82, 81-82 সাল, সেই ফার্স্ট 5 স্টারের সাথে পরিচয় ক্যাডবেরি। তাহলে এটা কি, খেয়ে দেখ। এবার আমি খেলাম, দারুণ লাগলো। হ্যালো আচ্ছা, বললো তোকে আবার দেবে বলেছে। তাই? এবার আমি এসে খুলে দেখি উপরে ওই একটা লাইনই আজও আমার মনে আছে, তুমি ঝর্ণার মতো পবিত্র, হ্যানা তানা এরকম একটা কিছু 1-2 লাইন পরে আমি ভাবছি দেখি আমি কি লিখবো, কি বা পড়বো। চিন্তায় পড়ে ওটাকে ভাঁজ করে একটা বইয়ের মধ্যে ঢুকিয়ে দিল। এবার যথারীতি আবার অন্য আরেকটি মেয়ে, সেও চিঠি নিয়ে এলো, সে আবার অন্য ক্যাডবেরি নিয়ে এলো, কেউ লজেন্স নিয়ে আসে। আমি ওটা খেয়ে নিই, আর ওই চিঠি চাপাটিগুলো এই বইয়ের খাঁচে, তখন তো আর প্লাস্টিক ছিল না, প্লাস্টিকের ক্যারি ব্যাগ যে আমি ভরে ভরে রাখবো, সেই জমতে জমতে বই তো ফুলে গেছে। আমাকে বলছে তুই উত্তর দিচ্ছিস না কেন? আমি তুই দিয়ে দে। বলে আমি দিয়ে দেবো। এবার এই মধ্যমণি হয়ে ওই মেয়েগুলো চিঠি আনে। আমার তো এখন মনে হয় ওরাও কমিশন খেত, আমার ক্যাডবেরির সাথে ওই ছেলেগুলো নিশ্চয়ই অন্য কিছু ওদেরও দিত, নাহলে কোন স্বার্থে করবে।
এইবার তো আমার প্রচুর চিঠি জমে গেছে। এবার সেই চিঠি কোথায় ফেলবো? একবার ড্রেনে ফেলি, একবার স্কুলে ফেলি, জানলা দিয়ে ফেলি। তখন তো আর প্লাস্টিকের ক্যারি ব্যাগ নেই যে ভরে নিয়ে গিয়ে ফেলে দেবো। আর ওর মধ্যে একদিন দিয়েছে আমার ভাইটি, করেছে কি ওই চিঠি নিয়ে পড়ে টড়ে মাকে দিয়েছে পড়ে। এবার একটি স্পেশাল ছেলে একটা নাম ধরে মা জিজ্ঞেস করছে, এই চিঠিতে এইগুলো লেখা আছে, তুই কি ওকে বিয়ে করবি? আমি তখন ক্লাস 6-এ পড়ি। বস এখানে, বল। এবার আমার তো মাথায় বাস, আমি ভাবছি মাধ্যমিক কবে পাস করব, ভাইয়ের দিকে কটমট করে তাকাচ্ছি, বেটা হতভাগা বাঁদর আমার দিল চিঠিটাকে ফাঁস করে, আমি তো খেলে কুলিয়ে উঠতে পারছি না। আমি সেই নামটা ভাবছি, এটা আবার কোন ছেলেটা, মানে সবই ওই চিঠিতে। এবার তারা কি লিখতো না লিখতো আমার জানি না, সবই চিঠিতে। তখন চিন্তায় পড়ে গেলাম, এটা আবার কোন ছেলেটা, মা যে নামটা বলছে মনে করতে পারছি না। কারণ অনেকেই তো বলে ওই ছেলেটা, ধরো কোনো মেয়ে এসে বন্ধু সাজলো দুদিন, তারপর বললো ওই ছেলেটা পাঠিয়েছে। এবারে ওই ছেলেটা ওই ছেলেটা ওই ছেলেটা তার নাম কি আমি তো জানি না। আমি তো জানি লজেন্সটা আসে আর ক্যাডবেরিটা আসে, বাকি তো খাতায় ওই ড্রেনে যাবে নালে ওখানে যাবে। তো এবার ওই চিঠি ধরে বাবা নাকি সে ছেলের বাড়ির সাথে কোথাও বলে এসছে। আমার তো মাথায় হাত, মা মাথায় হাত দিয়ে বলছে, আমি তোকে পড়াশোনা শেখাচ্ছি, তুই এই কীর্তি করে বেড়াচ্ছিস। আমার মাথায় হাত, আমি ভাবছি ভগবান এই জায়গাটা বুঝতে দাও, আমার পড়া যেন বন্ধ না হয়। এই হলো ঘটনা। এটা হলো ক্লাস 10-এর মধ্যে ঘটনাগুলো ঘটল। এইবার যখন কলেজে গেলাম, মা বলল লবণরাতে পড়তে হবে। আমি বললাম কলেজে, মা ইচ্ছে করে লবণরাতে দিল। ওই সেই স্কুলের শাড়ি টাড়ি পরে যাওয়া বিরক্তিকর, সেই আমাকে সেই ধুতে হতো। তারপর বাড়িতে অশান্তি, তারা ঝুটঝামেলা করতো, ইগো ক্র্যাশ, কি নলেজের অভাব, যাই হোক তারা কেন এরকম করতো, ভালো লাগতো না। তো নিজের মতো তখন নিজেকে তৈরি করার চেষ্টা করছি। খুবই শান্তিপূর্ণ পরিবেশ কিন্তু আমরা কেউই পাইনি। আত্মীয় স্বজনও সেই একই ক্যাটাগরি। ভালো তো অ্যাজ আমি কার মধ্যে দেখিনি, হয়তো সেটাই কারণ যে আমি সবাইকে ত্যাগ করে এখন আমি বলতে পারি আমি ওদের ছেড়ে দিয়ে কিন্তু আমি ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। সেটা আমাকে দেখলেও বুঝতে পারবে। সেই তুলনায় আগের ভিডিওগুলোতে মনে হবে যে একটা মেন্টাল প্রেশার ছিল। এখন তার চেয়ে বেশি কাজ করলেও ওই প্রেশার ফিল করি না বা কষ্টটা আমি পাই না। অন্তত অনেকটা সময় শান্তভাবে ভগবানকে ডাকতে পারি, এটাও আমার স্যাটিসফ্যাকশনের একটা কারণ। জবটাও শান্তভাবে করতে পারি। কানের কাছে এসে জব করতে বসলাম বা কাস্টমারের সাথে কথা বলছি, কেউ চিৎকার শুরু করে, শুনছ কি নটঙ্কি কোম্পানি মনে হয়, সে আর বলে বোঝানো যাবে না। যাকে ইচ্ছাকৃত অসভ্যতাগুলোকে আমি প্রশ্রয় কোনো কালেই দিইনি। এবার ধরো কলেজে ঢুকলাম, মা বললো কলেজে ওই হেদুয়াতে গিয়ে ছেলে নিয়ে বসে থাকবি তো? আমি বললাম এটা মর্নিং কলেজের ফর্ম ফিল আপ করেছি। আমি চেঁচিয়ে দিতাম তখন। সে চেঁচানো কিন্তু অনেক আগেই বন্ধ। জবে থেকে আমি এদের সঙ্গ ত্যাগ করেছি, এই চেঁচানোর জায়গাটা বা খারাপ অভ্যেসগুলো সব বেরিয়ে গেছে। মানে অযথা তার যে পজিটিভনেস, এইবার তাতে কি হয়েছে, বান্ধবী তো সেখানেও রয়েছে। এই শোন, ওই ছেলেটা না, আমি বললাম চিঠি দিবি না। না চিঠি দিচ্ছি না, আমাকে বলেছে তোর সাথে দেখা করবে। আমি বলিস দেখা করতে। আরেকজন সেই অন্য আরেক মানে সেই বান্ধবী বলতে এরকম বান্ধবী জুটে যাচ্ছিল যে তোর সাথে দেখা করবে। তো এইবার এরকম করতে করতে সারা বছর যাওয়ার পর আমি বললাম একটা কোনো একটা ডেট দিয়েছিল, একেও বললাম তুই ওইখানে দাঁড়াতে বল, একেও বললাম, মানে সব ছেলেকে একই জায়গায় রাখলাম। ডেকে বললাম দেখো আমার পারিবারিক যা সিচুয়েশন, হতে পারে আমার মা বাবা চাকরি করে, তোমরা হয়তো এগুলো শুনে এগোতে চাইছো, আমার সেই মানসিকতা নেই।
আমি সুস্থভাবে নিজের টার্গেট পর্যন্ত পৌঁছতে পারবো এইটুকু ছাড়া আমি কিছু ভাবতে পারি না। এখান থেকে তোমরা হয়তো সিনেমায় যাবে, আমাকে গিয়ে মার ইনস্ট্রাকশন মতো ফ্রিজ পরিষ্কার, এটা করা ওটা করা করতে করতে আমার রাত 8টা 9টা 10টা বেজে যাবে। তারপর মার হ্যাঁতে হ্যাঁ করা, পো ধরা, সেটা তো আছেই। যতক্ষণ না মা ছাড়ছে আমি নিজের কোনো কাজ করতেই পারছি না। মার পো না ধরলে তো সঙ্গে সঙ্গে বললে তুইও বকে গেছিস। এইবারে এখানে না আমার প্রেম করার কোনো ইচ্ছেও নেই। আর তোমরা যে এই যে গোলাপ হেনা দানায় গিফট পাঠাচ্ছ, তোমরা তো কেউ নিজেরা এস্টাবলিশ নও, নিজেরা সেলফ ডিপেন্ডেন্ট নও। বাবা মায়েরা যে পয়সাটা তোমাদের দেয়, তোমরা সেখান থেকে চুরিচামারি করে বা পকেট মানি দিয়ে আমার জন্য এনেছো। একটা কাজ করো, এর চাইতে তোমরা তোমাদের বাবাকে পাঠিয়ে দাও, সব বাবাদের পাঠিয়ে দাও, ভেবে দেখবো তাদের সাথে প্রেম করা যায় কিনা। কারণ তোমরা এখনো ডিপেন্ডেন্ট, সেলফ ডিপেন্ডেন্ট তোমাদের বাবারা। তখন ভেবে দেখো। এইরকম উত্তর শুনে আমার বান্ধবীরা তো কটমট করে আমাকে ছিঁড়ে খায়। সেই বান্ধবীর জায়গা আমার ডিস্ট্রয়েড হয়ে গেল, শেষ। আর কেউ কোনোদিন আমার বান্ধবী হয়নি। এইবার মা তো পেছনে পড়ে রয়েছে, কিছুতেই গ্র্যাজুয়েশন করার পর যে অন্যদিকে মন দেবো বা কাজ করবো, ঘর সংসারে কাজ করার পরও কোনো মন পাওয়া যায় না। স্বাভাবিকভাবে এই অসহযোগিতা শুধু আমি পেয়েছি তা না, আমার ভাইও পেয়েছে। নিরপেক্ষ, আমি চিরকাল সত্যি কথাটা নিরপেক্ষভাবে বলে এসেছি। তো অনেকেই হয়তো ভাবে যে না, আমার কি পেছনে ব্যাকগ্রাউন্ড কিছু ছিল না। আমি সোজা সাপটা বলতে ভালোবাসি, লুকোচুরির তো কিছু নেই। তোমরা খুব জোর ভালো বলবে, খুব জোর খারাপ বলবে। খারাপ বললে আমার সাথে আমার ভিডিও দেখবে না, কথা বলবে না, বা আমাকে পছন্দ করবে না, এর বাইরে তো কিছু না। আর খুব খেপে গেলে হয়তো আমাকে মেরেই দিলে, এর বাইরে আর কি করবে? তাই বলতে তো দোষ নেই। এইবারে কি হয়েছে, তোমার শুরু হলো বিয়ে। তুই বিয়ে করছিস না, কেউ কোনো ভালো সম্বন্ধ দেখছে না, খালি মা বলবে তুই বিয়ে করছিস না, তুই বিয়ে করছিস না। মানে পড়াটাকে, ঘরটাকে পুরো নরক মনে হতো। তো একইভাবে আমার ভাইয়েরও নিশ্চয়ই তাই মনে হতো। তো ওকে বিয়ের কথা না বলো, একই জায়গায় একই পরিবেশে না প্রভাবটা সকলের ওপর পড়ে। কোনো মানুষ যদি এক্সট্রা পজিটিভ হয়, তার জন্য বাকি সবাই না চুপ করে তার কথাটা মেনে নিতে বাধ্য হয়। তখন এই বিয়ে বিয়ে শুনতে শুনতে তো মহা ঝামেলায় পড়ে গেলাম। তখন কলেজের পড়া, কি করা যায়? তখন বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করতে। প্রথমে আমি বলেছিলাম দেখো এখন বিয়ের চেষ্টা করবে না, যদি করো আমি কিন্তু পালিয়ে যাবো, পেছনের দরজা দিয়ে পালাবো বা লুকিয়ে পালাবো না, বিয়ের মণ্ডপ থেকে সব লাথি মেরে ফেলে দিয়ে পালিয়ে যাবো। আমি আগে নিজের পায়ে দাঁড়াবো, নিজের গোলে পৌঁছবো, তারপর বিয়ের কথা ভাববো। আর এটাই আমি করেছি। আমি মাকে 18-19 বছর থেকে বলতাম যে তোমাদের মতো বিয়ে করে সন্তান নেওয়া না আমার ভালো লাগে না, আমি নিজের লাইফটা নিজের মতো করে ফ্রি বার্ড হয়ে বাঁচতে চাই। মা আমাকে বলতো তোকে এসব কথা কে শিখিয়েছে? কার সাথে মিশছিস তুই আজকাল? ফ্রি বার্ড, বিয়ে করবি তোকে বাচ্চা নিতে যাবে। আমারও জেদ চেপে যেত, না তোমাদের সেবা করতে করতে আমি ক্লান্ত। তো এইবার শুরু হলো রাস্তাঘাটে, তখন ছেলেরা আবার ফ্রেন্ডশিপ করতে গিয়ে আসতো। আমি তখন বুঝতে চেষ্টা করতাম যে ফ্রেন্ডশিপ বলতে তখন কিন্তু এখনকার মতো এতটা ফ্রেন্ডশিপ বলে যে নোংরামি তো অতটা ছিল না। আমি তখন বলতাম এই তোমার বাইক আছে? আচ্ছা। কোনো সময় হয়তো ইচ্ছে করেই দেখিয়ে বাইকে গেলাম, মার কানে গেল, মাকে বললাম বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড বিয়ে করবো। ওই একবার দেখিয়ে দাও আমারই মা বুঝে গেল তাহলে এটা বয়ফ্রেন্ড। এইবার খোঁচাতে খোঁচাতে কিছুটা দিন তাকে সাইড করা গেল। কারোর সাথে দাঁড়িয়ে কথা বলছি, আমি জানি মার কানে যাবে। মানে আমার গোলে পৌঁছতে গেলে না আমাকে
এগুলো করা ছাড়া আর কোনো কিছু আমার মাথায় আসেনি। তো এইভাবে আমি ভাবতাম যদি বদনামটাও হয়ে যায় তাহলে কোনো ছেলেও যদি মা বাবা ডেকেও নিয়ে আসে জামাই করবে বলে, তাহলে পাড়া প্রতিবেশীরা ভাঙিয়ে দেবে। এইরকম একটা স্ট্যামিনা নিয়ে এগোতে হয়েছে। ভেবে দেখো, যদি ওরকম নেগেটিভ বাজে মেন্টালিটি সত্যিই থাকতো, আমি অনেক বছর ধরেই একা একা নিজের মতো থেকে এসেছি এবং এখনো থাকি। তো আমার পরিচিত জায়গাগুলোতে কেউ কিন্তু বলে না যে আমার স্বভাব চরিত্র খারাপ। কেউ আজ পর্যন্ত দেখেনি যে আমি কারোর কোনো ছেলের সাথে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ এই করছি। হয়তো এই জন্যই তারা সম্মান করে। কিন্তু তখন পরিস্থিতি এমন ছিল যে এই রকম প্রেম কাহিনী না করলে আমি নিজেকে নিয়ে এগোতে পারছিলাম না। আমার ভাগ্যে তো কানেকশন ছিল। ক্লাস 7-এ যখন এমপি চলে আসে তখন ওই 82-83 সালে অ্যাপ্রক্স হবে। মা খুব খুশি খুশি। বললাম কি হয়েছে মা? এই তো কোষ্ঠীটা দেখিয়ে আসলাম। কোষ্ঠী কি? মা বোঝালো। তখন এমপি চলে আসছে গণেশ টকিজে সত্যকাম বলে একজন বসতেন। তো ওই কোষ্ঠীটা কোথায় লেখা আছে আমার মনে নেই, হয়তো বাড়িতেই আছে। ওখানে লেখা ছিল আপনার মেয়ে পিএইচডি করবে, অনেক দূর লেখাপড়া করবে। মা খুব খুশি খুশি। আমি তখন ওই ক্লাস 7-8, আমার তো তখন মানে পড়াশুনো এই ছুটলো কি ওই ছুটলো, এই বুঝি ছাড়িয়ে দিল। তো কৃতদাসীর মতো সে বা তারা যা চাইবে যা বলবে আমাকে করতেই হবে। ওই কাজের লোক মনে করো যদি আমাকে পড়ায়। তো এইরকম মেন্টালিটি নিয়ে তখন ভাবছি তাহলে মা পড়াবে আমাকে? বাবা তো পড়াবে না, সে তো বইপত্র ছেড়ে দিত, টেস্ট পেপার এইভাবে ছেড়ে দিত। এখন কেন করতো তার মধ্যে আমি আর ঢুকছি না, মারা গেছে মানুষটা। তো জামা কাপড় লোকের সামনেই ছেড়ে দিত, এরকম অনেক ঘটনা আছে। তো লাগে হাত একটা কথা বলে দিই। তো হঠাৎ করে একদিন বাবার বন্ধুগুলো সব বদমাইশি ছিল, এসে ওই যত বড় হয়েছি যেখানে ব্রায়ের ওখানটায় হাত রেখে অসভ্যতা, বাবা যেরকম হয়তো তার বন্ধু বান্ধব, তুমি যেরকম তোমার বন্ধু সার্কেল তো সেরকমই হবে। তো একটি লোক এসে বলে তোমার পেট ব্যথা করছিল না? সে নাকি হোমিওপ্যাথি ডাক্তার। দুদিন আগে দেখলাম মাকেও ওষুধ দিয়ে গেল, মারও পেট দেখলো, মার পেট ব্যথা করছিল। এবার আমি তার অ্যাক্টিভিটিস আর বাকিটা বললাম না। তার হাতটা পেটের থেকে নামছে, তখন আমি ক্লাস 6-7 এইরকমই হবে। আমি হাতটা সরিয়ে দিয়ে মা তখন কল করে ওখানে গেলাম, মা লোকটা কিরকম করছে দেখো। মা বলছে চুপ চুপ চুপ, বলিস না, কিছু বলবি না। উল্টে মাকেই দুটো গালাগালি দিয়ে দিয়েছি। আবার ছুটে এসেছি, বাবার বেলটা নিয়েছি, নিয়ে একবারে বেরো। তো তারপর যখনই দেখতাম লোকটাকে তখনই বলতাম এই লোকটা না ডাক্তার না, এটা বলে এটা আরো কিছু অ্যাড করে চেঁচিয়ে বলতাম। শেষে লোকটা ওখান দিয়ে যাওয়াই বন্ধ করে দিল। তো এগুলোও করেছি। এবার এগুলো যদি আমার কর্ম খারাপ হয়ে থাকে তাহলে খারাপ, তার ফল আমাকে অবশ্যই ভোগ করতে হবে। আত্মীয়র নামে অসভ্যতা, সেটাও বরদাস্ত করিনি। নিজের বলে পৌঁছবো, নিজের পড়াশোনা কন্টিনিউ করবো। ওই পিএইচডি কথায় চলে আসি। মা বললো যাক তুই তাহলে মাধ্যমিকটা পাশ করে যাবি। বললাম পিএইচডি কত বছরে হয় মা? তখন বলছে ওই গ্র্যাজুয়েশন করার পরই ওগুলো করতে হয়, মাস্টার্স করে করতে হয়। যাক তোরও সব ভেবে লাভ নেই, 21 বছর হবে বিয়ে দিয়ে দেবো। বললাম তাহলে ওই পিএইচডিটা কি হবে? তুমি না করালে কে করাবে? সে তো শ্বশুরবাড়ি পড়াতে চাইলে পড়বে, না হলে বাচ্চা মানুষ করবে, আমরা যা করেছি। মার দিকে তাকে ওই ক্লাস 6-7-এ কিন্তু পায়ের রক্ত মাথায় উঠে গেছিল, কিছু বলিনি। সেই জেদ, সেই নিজেরকে তৈরি করার যে স্ট্রেংথ, তখন থেকে আস্তে আস্তে শুরু করলাম। এভাবেই আমাকে এদের সেবা দিতে হবে,
বিছানা গোছানো, জামা কাপড় ধোয়া, কাপড় ইস্ত্রি করা, খাবার বানিয়ে দেওয়া। এরা এটা মনে করে শান্ত থাকুক যে আই হ্যাভ নো কোয়ালিটিস, আমার কোনো গুণ নেই, আমি নির্গুণ একটা কৃতদাসী ছাড়া কিছু নই। যতদিন না পর্যন্ত আমি নিজে কিছু কামাতে পারছি। 89-90-তে 89-90 সালে বা 91 সালে অ্যাপ্রক্স, আমার এক বান্ধবী তখন আমাকে বললো, শোন একটা টিউশনি আছে, করবি? তুই কিন্তু 150 টাকার বেশি বলবি না, বিশাল বড় বাড়ি, সব সাবজেক্ট পড়াতে হবে, মেয়ে দুটো গাধা, বাচ্চা দুটো পাস করতে পারে না। আমি তখন স্ট্রেট গিয়ে বললাম যে আমি তখন হায়ার সেকেন্ডারি পাস করেছি, তখন বললাম যে আমি পাস করিয়ে দেবো, 500 টাকা করে নেবো এক একজনের। তখন বললো ঠিক আছে। অবাঙালি ফ্যামিলি, বিশাল বড় বাড়ি। যখন বিশাল বড় ঘরটায় আমি ঢুকলাম, বাচ্চা দুটো তো এসে মানে ওরা যে কেন পাস করে না বুঝলাম, জামা ধরে ঝুলে পড়লো। ফার্স্ট চুলের মুঠি দুটো ধরে বিছানায় মুখটা গুজে দিলাম, দরজা আগেই বন্ধ করে দিয়েছিলাম। আবার তুললাম, আমি বললাম ऐसा मत करो, पढ़ना है और पास भी करना है। মানে কিছু বোঝার আগে চুলের মুঠি ধরে দরজাটা বন্ধ করে চেপে দিয়েছি। সেই যে ভয় পেতে শুরু করলো, পাসও করলো। তো ওই দুটো টিউশনির টাকাটা মোটামুটি তখন প্রথমবার বাড়িতে যখন বললাম, মা বাবা হাসতে হাসতে খুশি। তখন বুঝলাম যে আমি যদি বলতে শুরু করি যে আমিও টাকা ইনকাম করি, তার মানে কৃতদাসী বা এদের সার্ভিস, ফিজিক্যাল সার্ভিস দেওয়ার সাথে সাথে আমাকে টাকাটাও দিতে হবে। এবং তখন মাথায় খেললো, টাকার জন্য এরা কোনোদিন বিয়েও দেবে না বা আমার ভালোটাও চাইবে না। তাহলে আমি টাকা ইনকাম করতে পারি বা করি, সেই সাইডটাকে পুরো চেপে দাও। তাহলে ওই সময়টাকে কি বলতে হবে? আমি বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাচ্ছি, কে কোথায় বয়ফ্রেন্ড চিনি না, যাই না, তো ওই সময়টা আমি কোথায় আছি? হ্যাঁ, এই রকম চালাকি করতে হয়েছে নিজের পরিবারের সাথে। শেষে 43-44 বছর বয়সে আমি ঠিক করেছিলাম আমি একাই থাকবো, কারণ মেজাজ মর্জি আমার নিজের মতো, তো কোনো ছেলে টিকতে পারবে বলে মনে হয় না। তো পেপারে সার্থকীর কথায় বললো, ম্যাডাম আপনি দিন। আচ্ছা দিন না, আমরা তো আছি। চেম্বারের লোকেরা ফোর্স করলো। তখন 2012 সালে 16 আর 23 ডিসেম্বর বেরোলো। 16 তারিখের জন্য টাকা নিল, আর ফ্রি হিসেবে 23 ডিসেম্বরও আমার একটা বেরোলো, পাত্র চাই। তো তারপর অনেকেই ফোন করলো, সিলেক্টেড কয়েকজনকে আমার হাতিবাগান চেম্বারে ডাকলাম। চেম্বারের লোকেরা ছিলেন, তার মধ্যে আমার হাজবেন্ড আসলেন। তো ওনারও ব্যাকগ্রাউন্ডটা প্যাথেটিক ছিল, যন্ত্রণাময় ছিল, তো বয়সে একটু ছোট ছিলেন। তারপর তাকে নিয়ে আসলাম বাবার কে দেখা করাতে। বাবা অ্যাপ্রুভ করার পর তো বললাম, বাবা বললো তুই রেজিস্ট্রি ছাড়া কিন্তু এখানে থাকবি না, আর আমাকে না দেখলে, তুই না দেখলে কে দেখবে, ছেলের বউ তো দেখবে বলে মনে হয় না। তো তারা তো খালি লুচি মাংস খাওয়াতো। বাবার যখন পাইলসে রক্ত পড়ছে তখনও তারা লুচি মাংসই খাইয়ে আছে, আর বাবা মুখ ফুটে তাদের এগেন্সে কিছু বলে না। ছেলে অন্তপ্রাণ। ভালোবাসাটা ভালো, অন্ধ হওয়াটা ভালো না। তো যাই হোক, আমি কোনোদিনই ভাগাভাগির মধ্যে যেতে চাইনি। তো তারাই এসে, আমার ভাইয়ের বউরা আমার বর্তমানে এসে ভাগটাগ করিয়ে নিল। তো আমার অবাকই লাগলো যে ছোট ভাই, সে তো এমনিই সব পাবে, আমি তার বাড়ি ঘর নিয়ে, সে তার বৌশালী শাশুড়ি, তার সংসার যদি ওভাবেই সে ভালো থাকে, থাকুক না। কারণ ছোটবেলাটা আমাদের দুজনেরই খুব প্যাথেটিক ছিল, যন্ত্রণাময় ছিল। তো সে যদি তাদের সঙ্গতে ভালো থাকে, থাকুক, তার জন্য ভাগাভাগির কি দরকার ছিল? আমি তো কোনোদিন দলিল করানোর কথা বলিনি। এখানে আমার বাবার কিছু টেকনিক কাজ করেছে, তাদের ভাগ করে দেওয়া। তাদের আমাকে বলতো ওরা তোকে হিংসা করে, আবার ওদের বলতো আমি ওদের হিংসে করি।
এটাও একদিন হাতে নাতে ধরেছিলাম যে তুমি যখন বলছো ওরা আমাকে হিংসে করে, তার মানে তুমি আমার কথাও ওদের বলেছো। এবং এটাও ঘটনা যে তাদের সন্তান হওয়ার সময় আমি বাবাকে বলেছিলাম, আমি তো আমার সাথে তো কথাবার্তা নেই, তুমি তোমরা যখন আশীর্বাদ করতে যাবে আমাকে বলো অবশ্যই। আমার একজন আত্মীয়াকেও বলেছিলাম, খুব কাছের আত্মীয়া, সোনার হার কিনে রাখলাম, ছেলে মেয়ে বলে কথা না, বাড়ির একজন, কারণ আমরা যতটা যন্ত্রণাময় পরিবেশে বড় হয়েছি সেখানে একটা ভালো কিছু হচ্ছে, আমার কাছে সেটাই অনেক ছিল। তো আমি ভাবতেই পারিনি যে আমার আত্মীয়া বাবা তারা লুকিয়ে গিয়ে আশীর্বাদ করে এসে আমাকে বলছেও না। আমি দেখলাম বাচ্চা নিয়ে তারা ঢুকলো, বাচ্চা হয়েছে, আমি একা যেতেও পারছি না কিভাবে, কারণ হাসপাতাল নার্সিংহোমে আমার কাছে ডিটেলস কোনো খবর নেই, আমাকে কেউ বলছে না। তো এই সত্যি এই ঘটনাটা তারা কিন্তু জানে না, সেই বাবা এবং আত্মীয়রা তাদের কি বুঝিয়েছে আমি তাও জানি না, কিন্তু আমি কিন্তু বাড়ির যে প্রথম বংশধর তাকে আশীর্বাদ করতে যেতে পারলাম না। তো আত্মীয় স্বজন থাকা বা সম্পর্ক, আমি মনে করি তুমি তোমার ভাগ্য নিয়ে চলছো, আমি আমার ভাগ্য নিয়ে চলছি। আমি তোমার থেকে এগিয়েও থাকতে পারি বা পিছিয়েও থাকতে পারি, সেটা তোমার ক্ষেত্রেও এক। কিন্তু মানুষ হিসেবে আমরা সবাই আজ আছি কাল নেই, কেউ আমরা চিরকাল থাকবো না। তো যেগুলোকে অসভ্যতা, বেয়াদবি, বেইমানি বলে, কুটকাচালি বলে, না, ওগুলো নিজের মধ্যে রেখে আমি নিজের ভেতরটা, নিজের চেহারার উপর প্রভাব পড়বে, মুখটা চেহারাটা কুৎসিত হয়ে যাবে, না, আমি সেটা হতে দেব না। তুমি যদি 1000 বার আমাকে অপমানও করো, আমি আপ্রাণ চেষ্টা করবো তোমার সাথে ভালো কথা বলতে। এটা আমার স্বভাব, আমি কন্টিনিউ করার চেষ্টা করব। আর যেটা তোমার স্বভাব তুমি করবে। কোনো একটা সময় পরিবেশ খারাপ ছিল বলে তার মানে আমি আজকে এই যে আমার প্রেম কাহিনী সাবজেক্টটা বললাম, তার সাথে আরো কয়েকটা কথা বললাম যে জন্মছকে যাই থাক, আমাদের হাতে আছে 10th হাউস, কর্মের হাউস। এটাও ঠিক যে আমার ভাইয়ের বউ, সেও তার বাবা ছিল না, মারা গেছে, জানি না, অত ডিটেলস বলতে পারবো না। সে, তার বোন, তারা নিজেরা চাকরি বাকরি খুঁজে নিয়ে পড়ছে। আমার ভাইও তার বুকে না গিয়ে মদ খেয়ে পার মাতাল না হয়ে সে নিজের মতো চাকরি খুঁজে নিয়েছে। তো যে যার মতো করে, আজ না হোক আমরা কোনোদিনই চিরকাল, মানে আমরা অনেকটা সময় ধরে কিন্তু আমরা বাচ্চা থাকি না। আমাদের বড় হতেই হবে, নিজেদের ইনকাম করতেই হবে, নিজেদের পরিচয় বানাতেই হবে। তো অযথা ওই প্রেম কাহিনী বানিয়ে, এবং আজকালকার মতো, তখন যদি আমাদের হোয়াটসঅ্যাপ থাকতো আমি তাও এত চ্যাটিং ব্যাটিং করতাম না। কোনো সময়, এখন হয়তো মানে রিসেন্ট বা কোনো সময় একটু মুডে রয়েছি, তোমাকে মেসেজ করছি বসে বসে, ওটা ফর দ্য টাইমিং, কোনোটাই সিরিয়াস নয়। কারণ এই ম্যাটারটাই আমার কাছে সিরিয়াস নয়। এই ম্যাটারটা আমার কাছে চিরকাল অর্থহীন ছিল, এই প্রেম টেমগুলো আজও অর্থহীন। আমার হাজব্যান্ডের সাথে যখন রেজিস্ট্রি হলো, তার 5-7 দিন আগে আমি তার হাত এবং ছকটা হাতে পেলাম, তখন বুঝলাম 5-6 বছরের বেশি উনি থাকবেন না। উনিও সেটা জানতেন, কিন্তু না, আমি ক্যান্সেল করিনি কোনো কারণে। কোনো কর্মের ফলে হয়তো ওনার কোনো পেন্ডিং কর্ম ছিল, ওনার যে সমস্যাটা হতে পারত সেটা তো ছকে ছিল, যে লিভার একেবারে শেষ হয়ে যাওয়া, তোমার ঘাড়ের বিশাল একটা প্রবলেম তৈরি হওয়া। তো উনি জানা সত্ত্বেও তারপরও ওই রামদেবের ওই পাতা টাতা এনে 1000 টাকা দিয়ে খাওয়া এবং তার ব্যায়াম করতে গিয়ে তার শরীর দিনের পর দিন তার নিজের বুদ্ধিতে শেষ হতে শুরু করলো।
ওইসব পাতা টাতা খেলে আমি তো দেখেছিলাম যে তাতে তার শরীর ডিক্রিজ করেছে। আমি বুঝি কোনো রকম কোনো সমস্যা জীবনে হলে যে সমস্যাটা হচ্ছে সেই লোকের কাছে যাও। শারীরিক সমস্যা হলে ডাক্তার চুজ করো, পরিবেশের সমস্যা হলে কেউ তোমার জন্য সমস্যা করলে উকিল চুজ করো, টোটকা নয়, জ্যোতিষী নয়। তো নিজের জীবনের লড়াইটা নিজে এভাবেই করতে হবে। তোমার প্রেম কাহিনী শুনলে আফসোস তো থেকেই গেল, এক্স্যাক্টলি এই ম্যাটারটা বুঝলামও না, হলোও না। তবে আমার যিনি স্বামী ছিলেন তার সাথে এই 5 বছর মনে করো 50 বছরের সমান কাটিয়েছি, মানে একসাথে যাওয়া আসা, সময় কাটানো, নিজেদের মতো থাকা, নিজেদের মতো টাইম স্পেন্ড করা, কোনো আক্ষেপ নেই। সেটা তোমরা তার সাথেই প্রেমও বলতে পারো। এবং বিধির বিধানে তার সে চলে গেল। তার পরবর্তীকালে স্বপ্ন নিয়ে আসবো যে মরে যাওয়ার পর আমার লাইফে যারা মারা গেছে, বাবা মা এবং হাজব্যান্ড, তারা কিভাবে ইন্ডিকেশন দিয়ে দিয়ে বুঝিয়েছে আমাকে যে কোনটা করণীয় কোনটা করণীয় নয়। এই সবকটা আমি বলবো আবার কোনো একটা অন্য ভিডিওতে। চলো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো। গড ব্লেস অ্যান্ড টেক কেয়ার।